হ্যালো এভরিওয়ান, ধারাবাহিক নিউজ পেপার অ্যানালাইসিস ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা ডেইলি স্টারে খুব গুরুত্বপূর্ণ একটি কলামকে রিডিং করব। আজকের আমরা এই নিউজ পেপারের রিডিং থেকে আমরা একসাথে তিনটা বিষয় জানব। একটা হচ্ছে যে বিভিন্ন ব্যাকরণগত বিষয়গুলো আমরা বের করব, প্রত্যেকটা ওয়ার্ডকে অ্যানালাইজিং করার চেষ্টা করব এবং কিভাবে ট্রান্সলেট করতে হয় ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, সেই বিষয়টাও আমরা জানবো। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে রিডিং থেকে একসাথে কিভাবে আমরা সব কিছু এভাবে লার্ন করে ফোকাস রাইটিংয়ে কীভাবে ইমপ্রুভ করতে পারি সে বিষয়গুলো আমরা আলোচনা করব। ওকে, আমরা এখন মূল আলোচনা চলে যাই। আজকের মেইন হেডলাইনটা হচ্ছে ক্লাইমেট লিডারশিপ ডিমান্ডস থিঙ্কিং বিয়ন্ড টুডে। এটা হচ্ছে মেইন টাইটেল। এই টাইটেলের মধ্যে আমরা এখানে মেইন ভার্ব যেটা সেটা হচ্ছে দ্য ডিমান্ডস। আমরা যখন একটা সেন্টেন্সকে বিশ্লেষণ করবো সর্বপ্রথম প্রথম কাজটা হচ্ছে যে সাবজেক্টটা বের করা, ভার্বটা বের করা, মেইন ভার্ব যেটাকে আমরা ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি। ডিমান্ডস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছে। ভার্বের শেষে এখানে সচরাচর মনে রাখতে হবে যে ভার্বের শেষে যদি ভার্ব প্লাস এস যুক্ত হলে বা ইএস যুক্ত হলে সেটাকে আমরা বুঝবো এটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই সাবজেক্টও সিঙ্গুলার, রাইট ফর্ম ভার্ব অনুসারে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে যে ফাইনাইট ভার্বের আগে যতটুকু অংশ থাকে ততটুকুই হচ্ছে যে সাবজেক্ট। একের অধিক ওয়ার্ড থাকলে তখন এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। সাবজেক্ট সবসময় নাউন ফ্রেজ হয়। তাহলে এখান থেকে আমরা নাউন ফ্রেজ আইডেন্টিফাই করার একটা কৌশল শিখলাম। একটা বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি ফ্রেজ একাধিক ওয়ার্ড থাকে সেটাকে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা একটা নাউন ফ্রেজ। যদি কোনো নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ইনফিনিটিভ, জিরান, ফ্রেজগত কোনো যদি এরকম কোনো সাবজেক্ট হয় সেটা সর্বদা সিঙ্গুলার হবে। ওকে, এখানে থিঙ্কিং হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব, যেটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। যদি পাশাপাশি দুইটা সেন্টেন্স, দুইটা ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বটা হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব পাবে, এটা সর্বদা নন ফাইনাইট ভার্ব পাবে। এবং নন ফাইনাইট ভার্ব দুইটা ভার্ব থাকলে বেশিরভাগ ক্ষেত্রে নন ফাইনাইট ভার্বটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি হবে। বিয়ন্ড এটা একটা প্রেপোজিশন, আমরা জানি সচরাচর এটা একটা প্রেপোজিশন, কিন্তু ফুলটা যদি বিবেচনা করি এই বিয়ন্ড এটা হচ্ছে তো তখন এটা একটা সমবোধাচ্য বিদায়, ফুলটা বিবেচনা করলে তখন এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তখন এটাকে আমাদের বলতে হবে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, তাহলে ফুল বিষয়টা কি বোঝায়? ক্লাইমেট লিডারশিপ যে জলবায়ুর নেতৃত্ব, ডিমান্ড এটা চাওয়া হয়, থিঙ্কিং চিন্তার বিষয়, বিয়ন্ড টুডে আজকের চাইতে আরও বেশি, অর্থাৎ যে ক্লাইমেট চেঞ্জের মোকাবিলার বিষয়টা আজকে যতটুকু চিন্তা করা হচ্ছে তার চেয়ে আরও বেশি চিন্তা শক্তি যাতে ক্লাইমেটটা ব্যালেন্স করতে পারি আমরা, সেটা চাওয়া হচ্ছে। একটা সুন্দর একটা নেতৃত্ব চাওয়া হচ্ছে। আচ্ছা দেখি আমরা ভিতরে কি বলেছি এখানে, সেটা আমরা এখন দেখব। একটু আমরা যেভাবেই টাইটেলটা যেভাবে আমরা বিশ্লেষণ করেছি সেভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে যে বলা হচ্ছে ফার্স্ট অন জানুয়ারি 7, অন জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইথড্র, এই যে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা উইথড্র ফার্স্ট ফর্ম, ফার্স্ট ইনডিফিনিট, এটা ভার্ব। তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা হচ্ছে দ্য সাবজেক্ট। একটা বাক্যকে যখন অ্যানালাইসিস করতে যাওয়া হবে সর্বপ্রথম সেটা হচ্ছে বাক্যের ভার্বটা বের করে ফেলতে হবে, বাক্যের বিশেষ করে ফাইনাইট ভার্বটা। যদি ফাইনাইট ভার্বটা যদি বের করতে পারি তাহলে বাক্যকে অ্যানালাইসিস করা খুব ইজি, ট্রান্সলেশন করা বলেন এবং অনেক গ্রামেটিক্যাল ব্যাকরণগত বিষয়গুলো বের করা খুব ইজি হয়ে যায়। তাহলে এই যে সাবজেক্টের আগে এক্সট্রা কোনো একটা ফ্রেজ আছে, কোনো ফ্রেজ এক্সট্রা যদি সময় হয়, বিশেষ করে সময়বাচক, আমরা জানি হোয়েন, হয়ার এবং হোয়াই, এগুলা দ্বারা যদি প্রশ্ন করে কোনো ফ্রেজ পাওয়া যায় সেটাকে আমরা বলতে হবে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে বলতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে হবে এটাকে। তাহলে অন জানুয়ারি 7 এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য ইউএস, এখানে ইউএস এর আগে হচ্ছে আর্টিকেল দি হয়েছে, খেয়াল করো। কিন্তু আমি যদি বলি পাকিস্তান, যেমন মনে করেন পাকিস্তান, ইন্ডিয়া, এগুলোর আগে তো আর্টিকেল দিয়ে হবে না, বাংলাদেশের আগে আর্টিকেল দিয়ে হবে না, কারণ কোনো প্রফান নাউনের আগে
প্রপার নাউনের আগে আর্টিকেল কখনো দিয়ে বসবে না, এটা মাথায় রাখতে হবে, ক্রস বসবে। কিন্তু ইউএস, ইউনাইটেড স্টেটস, এটার পূর্বে কেন বসেছে? কারণ দেশের নাম যদি একাধিক ওয়ার্ড দিয়ে হবে তখন আর্টিকেল দিয়ে বসবে। যেমন দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউএস, এরকম যদি একাধিক ওয়ার্ড দিয়ে গঠিত হয় কোনো দেশের নাম তখন আর্টিকেল দিয়ে বসবে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিল ফ্রম 66 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কোত্থেকে? এটা তোমরা বুঝতে পেরেছ। 66টা সংগঠন থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে আমেরিকাকে, ইনক্লুডিং ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এই IFCC, বিশেষ করে এটা থেকেও, অ্যান্ড UN ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটা আরেকটা সংগঠন UNFCC, এটা থেকেও কিন্তু কি প্রত্যাহার করে নিয়েছে। এখানে যে বিষয়টা লক্ষ্য করবা, তাহলে এই যে বিশাল সেন্টেন্স এতটুকু পর্যন্ত, এটা কোন সেন্টেন্স হতে পারে? এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব পেয়েছি আমরা। সেন্টেন্স যতই বড় হোক না কেন, একটা সাবজেক্ট পেয়েছি এবং একটা ফাইনাইট ভার্ব পেয়েছি। সো এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স গঠন অনুসারে, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এরপরে পরবর্তীতে দেখি, দিস মেড দ্য US দ্য ফার্স্ট ন্যাশন স্ট্যাপ ইন ব্যাক। স্ট্যাপ ইন ব্যাক মানে কি? স্ট্যাপ ইন ব্যাক মানে যেটা সরিয়ে নেওয়া। তাহলে সরিয়ে নেওয়া, সরানো, এটাকে আমরা বলতে পারি যেটা বিচ্ছিন্ন করা। যেমন এটাকে যদি আমরা এইভাবে গ্রুপ ভার্বের মধ্যে আরেকটা গ্রুপ ভার্বের মধ্যে লেআউট বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি, এখানে প্রথমে বলেছে উইথড্র বলতে পারি, ক্যান্সেল বলতে পারি, অনেকভাবে বলে যেতে পারে। তাহলে স্ট্যাপ ইন ব্যাক ফ্রম, প্রত্যাহার করে নিয়েছে, দ্য ফাউন্ডেশনাল ফ্রেমওয়ার্কস অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। মানে এই যে কথাটা, এখানে মেডটা হচ্ছে যেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ফর্ম, দিস এখানে সাবজেক্ট, এবং এই দিসটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তার মানে সাবজেক্ট শুধু নাউন হয় না, প্রনাউনও কিন্তু সাবজেক্ট হয়। এখানে দিস, দ্যাট, এগুলাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তাহলে দিস মেড দ্য USA, এই বিষয়টা ইউএসকে করে তুলেছে দ্য ফার্স্ট ন্যাশন স্টেপিং ব্যাক ফ্রম দ্য ফাউন্ডেশনাল ফ্রেমওয়ার্কস অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। মানে কোনো একটি রাষ্ট্র এই প্রথম ইউএসকে এরকম একটা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনগত বিষয় থেকে প্রত্যাহার করে নিয়েছে, এরকম একটা বিষয় থেকে, এরকম একটা ফ্রেমওয়ার্ক থেকে। আচ্ছা, এরপর দেখি, দ্য ইমপ্লিকেশনস আর কনসিকুয়েন্সিয়াল। এই যে শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এটা হচ্ছে যে এটার মেইন ওয়ার্ড হচ্ছে যে কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স, এটার মেইন ওয়ার্ড হচ্ছে যে কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স এটা ভার্ব, এই ভার্ব থেকে এটা অ্যাডজেক্টিভ হয়েছে। কনসিকুয়েন্সিয়াল হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। তাহলে এটা কেন অ্যাডজেক্টিভ হয়েছে? এখানে আরেকটা হচ্ছে একটা মেইন ভার্ব আর অ্যাকচুয়ালি অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এটার পরে অ্যাডজেক্টিভ থাকাতে, কোনো ভার্ব না থাকাতে, অক্সিলিয়ারি ভার্বের পরে যদি কোনো ভার্ব না থাকে দ্বিতীয় কোনো, তখন এটা মেইন ভার্ব হিসেবে ইউজ করা হবে। এই যে আর, এটা হচ্ছে একটা লিঙ্ক ইন ভার্ব, এটা একটা লিঙ্ক ইন ভার্ব। তাহলে এখান থেকে আমরা বুঝে নিতে পারি লিঙ্ক ইন ভার্বের পরে সর্বদা অ্যাডজেক্টিভ পাবে, এই জন্য এটা কনসিকুয়েন্স থেকে অ্যাডজেক্টিভ পরে কনসিকুয়েন্সিয়াল হইতে হয়েছে। তাহলে যে বিষয়টা ইমপ্লিকেশন মানে কোনো একটা কাজকে বোঝায়। এই যে সিদ্ধান্ত বা এই কাজটা ইউএসএ যেটা করেছে, সেই বিষয়গুলো হচ্ছে সুদূর প্রসারী প্রভাব হবে। মানে এটা ক্লাইমেট চেঞ্জের উপর যুক্তরাষ্ট্র যেভাবে হেল্প করতো এই সংগঠনগুলোকে, তাদের সায়েন্টিস্ট দিয়ে, তারা টাকা দিয়ে, তাদের প্রযুক্তি দিয়ে, এখন এগুলো থেকে এই সংগঠনগুলো বঞ্চিত হবে। এই সংগঠনগুলো যদি বঞ্চিত হয় তাহলে ওয়েদার, ক্লাইমেট, সারা বিশ্বে যে মানে গবেষণাটা হতো সেটা কিন্তু আর হবে না, যার কারণে এটা নেগেটিভ ইমপ্যাক্ট করবে বলতেছে। আচ্ছা, যেমন এখানে বলেছে দ্য IFCC ডিপেন্ডস অন, নির্ভর করা, এটা একটা হচ্ছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ডিপেন্ডের পরে সর্বদা অন হবে। ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কোঅপারেশন, ইন্টারন্যাশনাল, বিশেষ করে যেমন এই যে IFCC ক্লাইমেট চেঞ্জের একটা বিখ্যাত সংগঠন, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, যেটার পূর্ণরূপ, এটা সম্পূর্ণ ডিপেন্ড করত ক্লাইমেটকে, জলবায়ুকে, পৃথিবীর বায়ুমণ্ডলকে গবেষণা করতে। আন্তর্জাতিক যে বৈজ্ঞানিক কোঅপারেশন, সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে ইউএসএর উপর ডিপেন্ড করত। যেমন বিশেষ করে ইউএসএর কোন বিষয়গুলা, ইউএস ফেডারেল এজেন্সিস যেমন নাসা, নোয়া অ্যান্ড আদার্স, আরও অন্যান্য, হ্যাভ বিন
অ্যাসেনশিয়াল, এই যে হ্যাভ বিন, এটা ফাইনাইট ভার্ব। তাহলে ইউএস থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে যে সাবজেক্ট, সাবজেক্টের পর হচ্ছে যে এটা ফাইনাইট ভার্ব। এবং হ্যাভ বিন, আমরা জানি হ্যাভ বিন, যদি হ্যাভ বিনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে তখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। কিন্তু এখন হ্যাভ বিনের পর এখানে অ্যাডজেক্টিভ আছে, কারণ বি এখানে লিঙ্ক ইন ভার্ব, তাহলে অ্যাসেনশিয়াল এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে বিন এখানে মেইন ভার্ব, অ্যাকচুয়ালি বিন কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসে নাই, এটা মেইন ভার্ব। বি ভার্বের এম ইজ আর ওয়াজ এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে দ্য বিন, কারণ টু হ্যাভ ভার্বের পরে যতগুলা টু হ্যাভ ভার্ব আছে, হ্যাভ, আমরা টু হ্যাভ ভার্ব বলতে কোনগুলাকে বুঝি, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এগুলো হচ্ছে, এগুলোর পরে সর্বদা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই এখানে হ্যাভ বিন হয়েছে। তাহলে এগুলো খুব অপরিহার্য। টু উইল্ডিং, এই যে দেখো এখানে টু এর পরে তো মূল ভার্বের বেস ফর্ম হয়, টু বিল্ড হতো, কিন্তু এখানে আইনজি কেন হয়েছে। অ্যাসেনশিয়াল টু, এটা ফ্রেজগত টু। একটা বিষয় মনে রাখবা, টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হবে বি জিরো, হবে বি জিরো মানে বেস ফর্ম, কিন্তু টুটা কিন্তু এক্সট্রা আইনে করা হয়েছে না, এটা অ্যাসেনশিয়ালের পরে অটোমেটিকলি টু আছে, যেগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগত টু, তখন এগুলোর পরে কিন্তু ইনফিনিটিভ পাবে না, ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন তোমরা হয়তো জানো উইথ এ বি টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এই সমস্ত টু এর পরে বি ইউজ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, কনফেস টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে এরকম। তাহলে এগুলো অপরিহার্য এই যে সংগঠনগুলা গবেষণার জন্য। টু বিল্ডিং দ্য গ্লোবাল ডাটা সেট, বৈশ্বিক যে ডাটা আছে, এই ডাটা শব্দটা হচ্ছে যে ফ্লুরাল, ডাটা এটার সিঙ্গুলার হচ্ছে যে ডেটাম, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। তাহলে বৈশ্বিক যে উপাত্তগুলো লাগতো, উপাত্তগুলো সরকারের, গভর্নমেন্ট যেটা ইউজ, যেগুলি ইউজ করতো ফর ক্লাইমেট অ্যাসেসমেন্ট, জলবায়ুর মূল্যায়নের জন্য, এই যে অ্যাসেস থেকে, এই যে অ্যাসেস এটা ভার্ব, অ্যাসেসের পরে ম্যান যুক্ত হয়ে এটা নাউন হয়েছে, অ্যাসেস থেকে অ্যাসেসমেন্ট। অর্থাৎ বিষয়টা বোঝানো হচ্ছে যে ইউএসএ যে সংগঠনগুলোর কথা বলা হয়েছে, এই সংগঠনগুলো খুব অপরিহার্য, যে জলবায়ুর বিষয়গুলো মূল্যায়ন করতে যে ডাটাগুলো প্রয়োজন বৈশ্বিক, সেই ডাটাগুলো হচ্ছে যে এই সংগঠনের মাধ্যমেই পাওয়া যেত। এখন এই সংগঠনগুলো না থাকলে তাহলে দেখা যাবে যে কিন্তু যে ডেটাগুলো প্রয়োজন এটা অ্যাসেসমেন্টের জন্য, সেগুলো আর দুরূহ বিষয় হবে, এরকম বোঝানো হচ্ছে। উইথ ড্রয়িং, উইথ ড্রয়িং মানে প্রত্যাহার, মিনস, যে মিনস মানে বোঝাই, মানে প্রত্যাহারের অর্থ বোঝাই, এই যে মিনস এটা হচ্ছে দ্য ভার্ব, তাহলে উইথড্রইং হচ্ছে দেখি সাবজেক্ট, সাবজেক্ট কি হয়, সাবজেক্ট নাউন হয়, তাহলে ভার্ব প্লাস আইএনজি থাকলে নাউনের কাজ করলে সেটা কি, তাহলে উইথড্রন, এখানে এটা একটা জিরান্ড। কম্পিটিটিভ এক্সামে হচ্ছে যে জিরান এবং পার্টিসিপল, এটা খুব গুরুত্বপূর্ণ। এরকম ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি সাবজেক্টের কাজ করে, নাউনের কাজ করে, তখন এটাকে আমরা বলতে পারি এটা একটা জেরান্ড। এটার অর্থ বুঝাই মিনস, এখানে ইন্ডিভিজুয়াল সায়েন্টিস্ট মে স্টিল কন্ট্রিবিউট, এখানে একটা ফাইনাইট ভার্ব দেখতেছি আমরা, তাহলে এখানে দুইটা ফাইনাইট ভার্ব, এটা একটা ভার্ব মিনস, এটা একটা ভার্ব, তার মানে দুইটা ক্লজ, যতটা ফাইনাইট ভার্ব থাকে ততটা ক্লজ। এখন একাধিক ক্লজ থাকলে একটা কনজাংশন মাস্ট থাকতে হবে। এখানে এই কনজাংশনটা কিন্তু অনেক সময় সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু উজ্জ্ব থাকে, এখানে একটা কনজাংশন আছে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে একটা দ্যাট হবে, দ্যাট এখানে উজ্জ্ব আছে, দ্যাট ইন্ডিভিজুয়াল সায়েন্টিস্ট, যে আলাদা যে স্বতন্ত্র বিজ্ঞানীগুলি, মে স্টিল কন্ট্রিবিউট, তারা যদি এখনো অবদান রাখতে পারে, বাট ইউএস, এই যে বাট হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং বাট ইউএস উইল নো লঙ্গার হেল্প, লঙ্গার কম্পারেটিভ ফ্রম উইল নো লঙ্গার হেল্প গাইড, মানে ইউএসএ যেহেতু আর নাই, আর থাকবে না, সেহেতু কিন্তু তারা নির্দেশনা দিতে পারবে না। দ্য সায়েন্টিস্ট কনসেনসাস, ঐক্যমত্য, কনসেনসাস মানে হচ্ছে তো ঐক্যমত্য, অর্থাৎ বিজ্ঞানীদের যে একটা ঐক্যমত্য, মানে যৌথভাবে যে গবেষণাটা করে সেটা কিন্তু আর থাকবে না। দ্যাট আর একটা কনজাংশন, দ্যাট শেপস, যেটি, যে গঠন করে, পলিসি একটা যে নিয়ম নীতি ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বের মধ্যে, অর্থাৎ যে এখানে বলা হচ্ছে এখান থেকে শুরু করে উইথড্রয়িং থেকে, এই প্রত্যাহারের অর্থ বোঝায় যে
যদিও ইন্ডিভিজুয়ালি কিন্তু বিজ্ঞানীরা এটা হেল্প করতে পারবে, কিন্তু ইউএসএ না থাকার কারণে যে বিজ্ঞানীদের যে একটা ঐক্যমত্য বিবেচনা আছে সে বিষয়টা কিন্তু থাকবে না, ফলে সারা বিশ্বের মধ্যে একটা পলিসি গঠনে ব্যাহত করবে, এভাবেই বলা হচ্ছে। আমরা যদি দেখি এই সেন্টেন্সটা, যদি দেখি এই সেন্টেন্সটার মধ্যে অনেকগুলো ক্লজ আছে। উইথড্র মিনস, এটা একটা মেইন ক্লজ। এখানে একটা দ্যাট উজ্জ্বল আছে, দ্যাট ইন্ডিভিজুয়াল সায়েন্টিস্ট মে স্টিল কন্ট্রিবিউট, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এতটা পর্যন্ত আমরা বলতে পারি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, যদিও সেন্টেন্সটা শেষ হয় নাই। আবার বাট কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখতে হবে, দ্য ইউএস উইল নো লঙ্গার, এটা একটা মেইন ক্লজ, কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে মেইন ক্লজ হয়। আবার দ্যাট শেপস পলিসি ওয়ার্ল্ড ওয়াইড, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে একটা এতটুকু পর্যন্ত কমপ্লেক্স সেন্টেন্স, আমরা এরপরও একটা কমপ্লেক্স সেন্টেন্স পাচ্ছি। একাধিক কমপ্লেক্স সেন্টেন্স মিলেই এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, তাহলে এটাকে ফুল বাক্যটাকে আমরা বলতে পারি এখান থেকে এতটুকু পর্যন্ত এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ একাধিক সিম্পল এবং একাধিক কমপ্লেক্স মিলে যেটা হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে যে একটা বিষয় যে লক্ষ্য করেন, আমি অনেকগুলো বিষয় আনার চেষ্টা করেছি একটা সেন্টেন্সকে বিশ্লেষণ করতে গেলে। এখানে রাইট ফর্ম অফ ভার্ব, এখানে ক্লজ, এখানে ফ্রেজ, এখানে সেন্টেন্স, ওয়ার্ড বিশ্লেষণ, অনেকগুলো ভিন্ন বিষয় আছে। এই যে এই কলামটা, এটা কম্পিটিটিভ এক্সামের জন্য, এই যে জলবায়ুর প্রভাব আমাদের বিশেষ করে ব্যাংকের ফোকাস রাইটিং এবং বিসিএস রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে ইউএস না থাকলে সংগঠনগুলোর মধ্যে বৈশ্বিক যে বড় ধরনের একটা মন্দা পরিস্থিতি তৈরি হবে, যে বিজ্ঞানগত যে সুবিধাগুলো পেত, সাপোর্টগুলো, এগুলো আর একদম পাবে না। তার বিশ্ব বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে জলবায়ুগত। এই বিষয়টা এখানে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। আমি যেভাবে বিশ্লেষণ করেছি সেভাবে বিশ্লেষণ করে পড়তে পারলে তাহলে আশা করি কিন্তু রিডিং, রাইটিং, গ্রামার অনেকগুলোতে দ্রুত ইমপ্রুভ করা যাবে। আজ এই পর্যন্ত। আমরা ইনশাল্লাহ পরবর্তী আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা ডেইলি স্টাডির আমরা কলমে তোমাদের সাথে আবার কথা হবে।